আসসালামু আলাইকুম। রায়কা আল হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় এবং বিনিয়োগ সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। সকালে বেইজিংয়ে শাংগ্রিলা হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধার শীর্ষক সম্মেলনে এসব বলেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসা বাণিজ্য বিষয়ক 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। বেইজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ক্যামেরায় ছিলেন অজিত আইচ। রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিন চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড সামিট সেন্টার শাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুদেশের ব্যবসায়ীদের সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল। এতে বাংলাদেশ সহ কয়েকশো চীনা ব্যবসায়ীরা অংশ নেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বলেন, সেই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর ও উন্নয়ন খাতে বড় বিনিয়োগ আনতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। I encourage the Chinese business community to consider key sectors in Bangladesh. We welcome investments in our infrastructure, energy, renewable energy, and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। We proceeded and completed mega projects such as Padma multipurpose bridge, and it's very important, Karnofuli River tunnel, Bangabandhu tunnel. It has been, created by Chinese. This is the first time in South Asia this tunnel has been, implemented. So thank you very much. প্রধানমন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মত বিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় হয়। সবশেষ 2019 সালে চীন সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছর পর তার আবারও চীন সফর। টানা 4র্থ মেয়াদে সরকার গঠনের পর এটি তার ভারত সফরের পরের সফর, যে কারণে এর কৌশলগত ভূমিকা যেমন রয়েছে, তেমনি ব্যবসা এবং বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন চীনের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রতি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রী সফর কভার করতে চীনে বেইজিংয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুকসিমুল, প্রধানমন্ত্রী সফর নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে এর পরবর্তীতে তিনি বিকাল 4:45টার সময় চীনের কনজারভেটিভ পার্টি যেটি রয়েছে তার প্রেসিডেন্ট মিস্টার উইং এর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন এবং তারপরে বিকাল সন্ধ্যা 6:30টার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি সংবাদ সম্মেলন করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি সংবাদ সম্মেলন করবেন এবং প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে বিস্তারিত তিনি জানাবেন। এবং তারপর রাতে বাংলাদেশের চীনে নিযুক্ত বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত আছেন তিনি প্রধানমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছে, সেই নৈশভোজের আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর বাইরে আগামীকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে চীনের রাষ্ট্রপতি, চীনের প্রধানমন্ত্রী, যাদের সাথে তিনি সাক্ষাৎ করবেন এবং বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। সব মিলিয়ে আমরা যতটুকু জানি 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হবে এবং শেষে তিনি একটি নৈশভোজ করে সেই দিনই অর্থাৎ আগামীকাল রাতেই তিনি ঢাকায়
ফিরতে পারেন কিংবা আগামী পরশুদিন সকালে ফিরতে পারেন। রাতে ফিরবেন নাকি সকালে ফিরবেন সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যেটি হোক না কেন আগামীকাল আনুষ্ঠানিকভাবে তার কর্মসূচি শেষ হচ্ছে সন্ধ্যায়। তো মোটামুটি বলতে গেলে বেইজিং থেকে প্রধানমন্ত্রীর এই সফরের দ্বিতীয় দিনের এই হচ্ছে সবশেষ অবস্থা। রাইকা, বেইজিং থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর সফরের খবর। পাবলিক সার্ভিস কমিশন পিএসসি প্রশ্ন ফাঁসের ঘটনায় 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন। পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। তিনি জানান, প্রশ্ন ফাঁসে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 5 জুলাই রেলওয়ের যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কমিটির সুপারিশ পেলে তাও বাতিল করা হবে। যে প্রক্রিয়ায় প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁসের সুযোগ কম বলেও দাবি তার। সিআইডি তদন্ত করছে আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এবার কোটা বিরোধী আন্দোলনে নামল বুয়েটের শিক্ষার্থীরাও। দুপুরে বুয়েট ক্যাম্পাসে মানববন্ধন করে তারা। চাকরিতে কোটা ব্যবস্থাকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। যদিও কেন্দ্রীয় কর্মসূচিতে আজ রাজপথে কোনো কর্মসূচি নেই, অফলাইন অনলাইনে গণসংযোগের করার কথা তাদের। দাবি মেনে নিতে গতকাল 3 দিনে আলটিমেটাম দেয় তারা। বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করায় কার্যত গত 2 দিন অচল ছিল ঢাকা। রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায়ও রাস্তায় নামে ছাত্ররা। আজ সকালে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কোটা বাতিলের দাবিতে রাজশাহী কলেজে মিছিল করেছে শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকের সামনে রাস্তা অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কোটা সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপি যাতে উস্কানি দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির আইনি লড়াইয়ের ব্যর্থতায় বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সমন্বয় করে জানান, চলমান কোটা সংস্কার এবং পেনশন স্কিম বাতিলের আন্দোলনকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোটা সংস্কার নিয়ে অপেক্ষা করছে আদালতের রায়ের জন্য। কোনো পক্ষই যেন অরাজনৈতিক আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, রাজনৈতিক কারণে নয়, আইনগত কারণে চিকিৎসার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারছেন না। বিএনপি সবকিছুতে রাজনীতির গন্ধ খুঁজে পায়। বেগম জিয়ার জন্য যে লিগ্যাল ব্যাটল কদিন পরপরই, মাসের পর মাস, এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত করেছে। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে অচিরেই সমাধান আসবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনও শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রো জবাই করা ব্রাহ্মা জাতের বংশমর্যাদাপূর্ণ সেই ৬টি গরু নিয়ে দুর্নীতির অনুসন্ধানে আজ কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। সরকারি নথিপত্রে জবাই করা এই গরুগুলো গত ৩ জুলাই উদ্ধার করে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে হস্তান্তর করে দুদক। তবে অবহেলা, সঠিক ব্যবস্থাপনা ও চিকিৎসার অভাবসহ নানা রোগে আক্রান্ত গরুগুলো এখন মৃত্যু ঝুঁকিতে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দুর্নীতি দমন কমিশনের অভিযানে জব্দ ব্রাহ্মা জাতের এই গরুগুলো যেন রাতের ঘুম হারাম করে দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের। নানা স্তরে স্তরে দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির জীবন্ত উদাহরণ হয়ে এই গরুগুলোর পেছনে গত ৩ বছরেই সরকারি তহবিল থেকেই ব্যয় হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। অথচ এই গরু পালনে ছিল না কোনো বরাদ্দ। গরুগুলো জবাই করার কথা ছিল, কিন্তু জবাই না করে এটা লালন পালন করেছেন। এটা আমাদের জন্য একটা বোঝা স্বরূপ। আমার গরু লালন পালনের জন্য অতিরিক্ত কোনো ধরনের বরাদ্দ আমরা পাইনি। ২০২১ সালে শাহিওয়াল জাত পরিচয়ে ৩ স্তরে জাল জালিয়াতি করে ব্রাহ্মা জাতের ১৮টি গরু আমদানি, কাস্টমসের হাতে আটক, আইনি লড়াই শেষে ৩ বছর সরকারি অর্থে প্রতিপালন করা গরুগুলো মাংস হিসেবে বিক্রির কথা বলে জালিয়াতির মাধ্যমে চলে যায় সাদিক এগ্রোতে। রাজধানীর মোহাম্মদপুরে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো থেকে দুর্নীতি দমন কমিশনের জব্দ করা ৬টি ব্রাহ্মা জাতের এই গরু নিয়ে ফের বিপাকে পড়েছে কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ। এর আগে এই গরুগুলো লালন পালন করতেই সরকারকে প্রতি মাসে গুনতে হয়েছে ৩,৮৩,৩৮২ টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের একটি দল। গরুগুলোর অবস্থাও প্রত্যক্ষ করে তদন্তকারী সংস্থাটি। জব্দ করা গরুগুলোর অবস্থা এখন মৃত্যু ঝুঁকিতে, এমন তথ্য জানানো হয় তাদের। এখন যে অবস্থায় তার বয়সে গেছে, কিছুদিন পরে এটা মৃত্যুর ঝুঁকি প্রবল। দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র বলছে এই গরুগুলো হয়ে উঠেছে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির জীবন্ত স্মারক। এতে প্রাণী সম্পদ অধিদপ্তরের অনেকেই জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ এসেছে দুদকের হাতে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা ছিন্ন বিচ্ছিন্ন ৫ মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করেছে রেলওয়ে পুলিশ। গতরাত ১২টায় নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নরসিংদী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করতে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তবে জাতীয় সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তাদের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। এমনকি রাত পর্যন্ত কোনো স্বজন পরিচয় শনাক্ত করেনি। সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত রপ্তানি তথ্য নিয়ে সৃষ্ট বিভ্রাট সরকার খতিয়ে দেখছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। তিনি বলেন, যে কোনো তথ্য বিভ্রাট দেশের জন্য ক্ষতিকর। সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। পরিকল্পনা মন্ত্রী জানান, ভালো পরিকল্পনার জন্য সঠিক পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দেশে সঠিক তথ্যের যে স্বল্পতা আছে তা নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এছাড়া যে কোনো তথ্য নিয়ে যাতে বিভ্রান্তি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে পরিসংখ্যান ব্যুরোকেও নির্দেশনা দেন মন্ত্রী। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।